নমস্কার সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, এবং আপনারা শুনছেন ভূত প্রেতের গল্প। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 65 নাম্বার এপিসোড, এবং এই এপিসোডে মাত্র একটি ঘটনা আছে। আর ঘটনাটি সত্যি খুব মারাত্মক ভয়ের একটি ঘটনা, এবং আশা করছি আপনাদের এই ঘটনাটি খুব ভালো লাগবে। আর ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি যে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনাদের শোনা কোনো বা জানা কোনো ইউনিক ঘটনা আপনারা লিখে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। তো আর বেশি কিছু বলছি না, এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি বর্তমানে একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করি। এই কলেজ থেকে পাশ করে এখানে শিক্ষক হিসেবে যোগদান করি আজ থেকে প্রায় 12 বছর আগে। তখন বলাই ভালো, চাকরির বাজার এখনকার মতো এতটা ধার ছোঁয়া বাইরে চলে যায়নি। আমি প্রথম সারির ছাত্রদের মধ্যেই থাকতাম। ক্যাম্পাস ইন্টারভিউতে ব্যাঙ্গালোরে একটি চাকরি পাই, কিন্তু আমার সদ্যবিত বিয়ে হয় সে চাকরিতে যোগদান করিনি। কারণ সদ্য স্বামীহারা শোকগ্রস্ত মাকে একা বাড়িতে ছেড়ে নিজের ক্যারিয়ারের পেছনে ছোটার মতো স্বার্থপর আমার পক্ষে সম্ভব হয়নি। এই সময়ে কাগজে আমার কলেজে অধ্যাপক পদে ভ্যাকেন্সির বিজ্ঞাপন দেখে আবেদন করি, এবং চাকরিটা পেয়েও যায়। আমার বাড়ি কলেজ থেকে ঘন্টা খানেকের রাস্তা, রোজ যাতায়াত করা সম্ভব। আমি আজকের গল্পটি আমার পিত বিয়োগের সময়ের এবং আমার নিজের জীবনের একটি অতি সত্য ঘটনা, যার ব্যাখ্যা আজও স্পষ্ট নয়। অতিপ্রাকৃতিক কাহিনী যখনই সত্য বলে দাবি করা হয়, তখন সম্ভবতই পাঠককুল এবং প্রচ্ছন্ন অবিশ্বাস এবং খানিকটাই তাচ্ছিল্যের সঙ্গে গল্পটি পড়তে শুরু করেন। সেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এখন এই ক্রমবর্ধমানের জনসংখ্যা, বিদ্যুৎ ছোঁয়ানো বাসস্থান, আলো ঝলমলে রাস্তাঘাট, এই সবকিছুর মধ্যেই দাঁড়িয়ে যদি কেউ বলে আমি ভূত দেখেছি, তবে তাকে নিয়ে লোকজন তো আলোচনা তো করবেই। শুভাশঙ্কীরা মানসিক চিকিৎসার পরামর্শ দেবেন, নিন্দুকেরা হাসি ঠাট্টা করবেন, বয়স্ক জ্যাঠা বলবেন, আর পরিবার পরিজন নিতান্তই তার পেট বা মাথা ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়বে। তবুও আমি আমার এই কাহিনী বাস্তব অভিজ্ঞতা বলেই বলবো, কারণ এরপরে আমার জীবনে এক বিশাল পরিবর্তনের মুখোমুখি হয়। এর সত্যতা ঘটনা শোনার পর বিচারের দায়িত্ব আপনাদের। আমার শৈশব এবং কৈশোর কেটেছে একটি গ্রামে। আমার ছেলেবেলায় আমি হ্যাঁচকে বাতি, 1 পয়সার বরফ কাঠি, তাল পাতার বাঁশি দেখেছি। গাডি, কবাডি, বুড়ি বাসন্তী, হাঁস ধরা, ফড়িং ধরা খেলেছি। ঘন্টার পর ঘন্টা হয়ে করে পুকুরে সাঁতার কেটেছি, এবং দেখেছি সন্ধ্যা হলেই ঝুপসি বাঁশঝাড়ে ঝিঝির ডাক মাথায় নিয়ে দিক বিদিক ঢেকে দেওয়া নিশিক অন্ধকার। সেই সময় আমাদের গ্রামে কিন্তু বিদ্যুতের প্রবেশ ঘটেছিল, তবে বেশিরভাগ সময় তার দেখা পেতাম না, কারণ চাহিদার তুলনায় সরবরাহ ছিল অপ্রতুল্য। প্রায় 3-4টি গ্রামে ভরসা ছিল একটি ট্রান্সফরমার। আমার বাবা ছিলেন এই গ্রামের একজন সরকারি ডাক্তার। তার দিনের বেশিরভাগ সময়, এমনকি রাতটাও কাটত গ্রামের একমাত্র সরকারি হাসপাতালে, কারণ তখন হাসপাতাল চলতো মাত্র 2জন ডাক্তারের ভরসায়। অন্যান্য কর্মীরা অবশ্যই ছিলেন। আমার পরিবার ছিল গ্রামের সচ্ছল একান্তবর্তী পরিবার। ঠাম্মা, জেঠু, জেঠি,
জেঠু দাদা, আমার মা, দিদি এরা তো ছিলই। এছাড়া ছিল আমাদের বাড়ির পুরনো বিশ্বস্ত রাঁধুনি মলিনা মাসি, বাবার সবসময়ের কম্পাউন্ডার সুকুমার কাকা। এরা সবাই বলা ভালো আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছিল। এদের কাছে আমাদের ভাই বোনেরা যথেষ্ট আশ্রয় এবং প্রয়োজনে শাসনও পেত। যেহেতু বাবা ডাক্তার ছিলেন, তাই সারা বছর আমাদের বাড়িতে লেগেই থাকতো আত্মীয় স্বজনের কম বেশি আনাগোনা। মানে সবসময় লোকজন ভরা জমজমাট বাড়ি। বেশিরভাগ সময় সন্ধ্যাবেলায় লোডশেডিং হয়ে যেত। তারপর কখনো গভীর রাতে আসতো কারেন্ট, আবার কখনো আসতো না সারা রাত। হ্যাজাকের আলো অথবা কেরোসিন লন্ঠনের আলো ছিল একমাত্র ভরসা। সেই আলোতে পড়াশোনা খুবই বেশি এগোতো না। কোনো মতে সেই পাঠ ঢুকিয়ে আমরা হয় ঘুমিয়ে ঢুলে পড়তাম, আর নয়তো বসে পড়তাম গল্পের আসরে। সেই গল্প শুরু হতো নিতান্ত নিরীহ কোনো পাড়াতত ঘটনা দিয়ে, আর বেশিরভাগটাই শেষ হতো কোনো অপ্রাকৃতিক কাহিনীতে। আর সেই আসরের মধ্যমণি ছিল আমাদের মলিনা মাসি অথবা বাবলু কাকা। বাবলু কাকা আমাদের বাগানের মালি ছিল। সমস্ত সম্ভব অসম্ভব গল্পকেই তারা তাদের নিজের চোখের দেখা সত্য ঘটনা বলে দাবি করত। আর আমার বলা ভালো যে এইসব গল্প সম্পর্কে লেশ মাত্র সন্দেহবান ছিল না আমার। সেই সব রোমহর্ষক গল্পের রোমাঞ্চ আমাদের পরিবর্তিত সমস্ত কাজে প্রভাব বিস্তার করত। ভাই বোনেরা কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। ফলে বিস্তর গোলমাল এবং ফলে তো বকাঝকা লেগেই থাকতো। মলিনা মাসি আর বাবলু কাকার থেকেই আমরা শুনেছিলাম যে সব ভূতকেই ভূত বলা উচিত নয়। ভূত ছাড়াও আছে পেতনি, বেকি, গোদনা, মেছো ভূত, শাকচুন্নি, হাঁকিনি, শাঁখিনি, ডাকিনি, আরো কত কি। এরা সবাই মানুষের মৃত্যুর পর যে ভূত হয় তা নয়, কেউ কেউ মানুষত্বের প্রাণীও মরে হয়। যাই হোক, এইভাবে নানা রকম বিশেষ জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে করতেই সুখ দুঃখে কাটছিল আমাদের ছেলেবেলা। হঠাৎই এই ছন্দপতন ঘটে জেঠুর মৃত্যুর মধ্য দিয়ে। আমি তখন বছর 5 সময়টা বর্ষাকাল। কদিন ধরেই জেঠুর শরীর ভালো যাচ্ছে না। ঘুষঘুষে একটা জ্বর কিছুতেই ছাড়ছে না। আমার জেঠুর ছিল ওষুধের পাইকারি ব্যবসা। শরীর ভালো না থাকায় জেঠু কদিন দোকানে যেতে পারছেন না। ক্ষুধা মন্দা, অসম্ভব দুর্বলতা, ত্বকের হলদেটে ভাব দেখে বাবা জন্ডিস সন্দেহ করেছেন। রক্ত এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসতে সময় লাগবে, কারণ রক্ত ইত্যাদি সংরক্ষণ করে জেলা শহর দমনকে পাঠানো হতো। রিপোর্ট পেতে কমপক্ষে 2 দিন। আমাদের বাড়িতে একটা বড় হলঘর ছিল, বাকি ঘর 3টি ছিল হলঘর লাগোয়া। এই ঘরগুলির একটাই প্রবেশ পথ এবং হলঘর দিয়ে ঢোকা বেরোনো যেত। বাবা, মা, জেঠু, জেঠি ও ঠাম্মা এই ঘরেই থাকতেন। সেই সঙ্গে আমরাও যেখানে পারতাম ঢুকে পড়তাম। বাকি 2টি শয়নঘর, স্নানঘর, রান্নাঘর ছিল অন্যদিকে। সেদিন সকাল থেকেই ঝিমঝিমিয়ে বৃষ্টি, সন্ধ্যা থেকে যথারীতি লোডশেডিং। ভাবগতিক দেখে মনে হচ্ছে সহজে কারেন্টের দেখা পাওয়া যাবে না। উপযুক্ত ভৌতিক পরিবেশ এবং মলিনা মাসির এক প্রস্ত ভূতের গল্পের পর আমার ভাই বোনেরা সবাই হলেই বিছানা পেতে একসঙ্গে শোয়াটা সুবিধা মনে করেছিলাম। সঙ্গে মলিনা মাসি। বাইরে বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরম ছিল, তার উপরে ছিল লোডশেডিং। সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লেও কচিকাচারা ছাড়া বাড়ির সবাই মোটামুটি আধ ঘুমার জাগরণের মাঝামাঝি। বড়দের হাত পাকার হাওয়া মাঝে মাঝে থেমে যাচ্ছে অনেক ঘুমের অভাবে। জেঠুর জ্বর, তাই বাবা সেদিন নাইট ডিউটি করেননি, তিনি ঘরেই ছিলেন। রাত প্রায় 12:30। এমন সময় বাইরে টুকটাক বৃষ্টির আওয়াজ আর ঘর নিদ্রতার মানুষের নিঃশ্বাসের ভারী আওয়াজ ছাপিয়ে জেঠুর তীব্র চিৎকার শোনা গেল।
ওখানে কে? কে ওখানে? জেঠির সাথে সাথে জেগে উঠল। জেঠুর দৃষ্টি লক্ষ্য করে বিছানার পাশের পূর্বমুখী বড় জানলাটার দিকে টর্চের আলো ফেললেন, কিন্তু কাউকে দেখা গেল না। একমাত্র আমি বাদে ঘর শুদ্ধ সবাই, এমনকি আমার 4 বছরের বড় দিদিও উঠে পড়লো ঘুম থেকে। কাউকে দেখা গেল না, কিন্তু জেঠুর চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। সবাই মিলে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে পাশের বড় জানলাটায় উনি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। প্রথমটাই সবাই চোরহট্ট মনে করে বাইরে বেরিয়ে খোঁজাখুঁজি করলো, কিন্তু কাউকে দেখতে পাওয়া গেল না। একে অন্ধকার রাত, তাই আবার অসুস্থ মানুষ, সবাই ধরে নিল জেঠু ভুল দেখেছেন। আর যদি কেউ থেকেও থাকে তবে চেঁচামেচিতে পালিয়েছে। সবাই মিলে ঘরে ফিরে জেঠুকে আশ্বস্ত করার চেষ্টা করলো। একসময় জেঠুও ব্যাপারটা হয়তো মনের ভুল বলে মেনে নিলেন, কিন্তু তাকে কেমন যেন দিশেহারা লাগলো। এই ঘটনার পরে আমি আমার জেঠির কাছে শুনেছি, এরপর থেকে জেঠুর অসুখ ক্রমে বাঁকা পথ ধরল। জন্ডিসের চিকিৎসা পুরো দমে চলছে, কিন্তু জেঠুর অবস্থার অবনতি ঘটছে। বাবা অপ্রাণ চেষ্টা করছেন, সদর থেকে স্পেশালিস্ট ডাক্তার আনছেন, কিন্তু ধীরে ধীরে জেঠুর জীবনী শক্তি ক্ষীণতর হয়ে আসছে। বেশিরভাগ সময়ই জ্ঞান থাকছে না তার। বাবা সিদ্ধান্ত নিলেন জেঠুকে নিয়ে কলকাতায় যাওয়ার আগের দিন সন্ধ্যায় হঠাৎ কিছুক্ষণের জন্য জেঠু অজ্ঞান হয়ে গেলেন। তার সোজা দৃষ্টি সেই পূর্বমুখী জানালায়। আতঙ্কে ঠেলে বেরোচ্ছে দুটো চোখ। অতি ক্ষীণ জীবনী শক্তি নিয়ে তিনি ঠেলে উঠে পড়ার চেষ্টা করলেন বিছানা থেকে। চিৎকার করে বলতে লাগলেন, ও কে? ওখানে কে? ও কি ভয়ঙ্কর চেহারা তার! ও আমায় ডাকছে, নিতে এসেছে। আমরা কেউ কিছু দেখতে পেলাম না, শুধু এক অজানা আতঙ্কে জড়সড় হয়ে একে অপরকে ধরে বসে রইলাম। বাবা মা জেঠি চেষ্টা করেছিলেন জেঠুর উত্তেজনা কমানোর। ঘরে কম্পাউন্ডার কাকা এবং অন্যান্য কয়েকজন বাইরে লোক ছিলেন, সকলেই বাকরুদ্ধ। তারপর জেঠুর শরীরটা ধপ করে বিছানায় পড়ে গেল। বাবা পরীক্ষা করে বুঝলেন কোমায় চলে গেছেন জেঠু। চোখের জল চাপতে চাপতে বাইরে বেরিয়ে গেলেন তিনি। মা জেঠি ঠাম্মার বিনিময়ে বিনিয়ে কান্না মাঝে মাঝেই মলিনা মাসি এক টুকরো হলুদ পুড়িয়ে রেখে এলেন পূর্বের দিকে জানলার কাছে। পরের দিন জেঠুকে নিয়ে কাক ভরে কলকাতায় রওনা হয়ে গেলেন বাবা, মা, জেঠি আর দাদা। সেই শেষ দেখা। জেঠু আর ফিরে আসেননি। মাত্র 12 বছর বয়সে পিতবিয়োগ হলো দাদার। শুনেছি 2 দিন কোমায় থাকার পর জেঠু মারা যান। একবারই জ্ঞান আসে, ঘোলাটে চোখ কাউকে খুঁজছিলেন আর একবার বলেছিলেন সব ধ্বংস হয়ে যাবে, সবকিছু। মৃত্যু পদযাত্রীর প্রলাপ বলে তার কথার কেউ গুরুত্ব দেয়নি। অধুরা থেকে যায় পূর্বের দিকের জানলার রহস্য। এই ব্যাপারে আমাদের বাড়িতে আর কোনো কথা হয়নি। নিজে ডাক্তার হয়েও জেঠুকে না বাঁচাতে পারার দায় বাবা নিজেই নিজের ঘাড়ে নিয়েছিলেন। তারপর থেকে একটা পরিবর্তন আসে বাবার। কেন জানি না, ধীরে ধীরে আধ্যাত্মিক জগতের দিকে ঝুঁকে পড়েন। ডাক্তার হিসেবে তার যথেষ্ট প্রসার ছিল। গ্রামের মানুষ ভগবানের মতো শ্রদ্ধা করত বাবাকে। কিন্তু তার এই আধ্যাত্মিক চর্চা তার ব্যক্তিত্বকে আলাদা মাত্রা দিয়েছিল। আমাদের বাড়িতে সবাই জেঠুর শেষ সময়ের কথা ওনার অসুস্থ মনের বেকার বলেই ধরে নেই, কেবল বাবা বাদে। যদিও সে কথা তিনি মুখ ফুটে কাউকে বলেননি। তারপর 10 বছর কেটে গেছে।
আমি সবে মাধ্যমিক দিয়েছি। দাদা দিদি অনার্স পড়ছে। হাসপাতালে এখন অনেক পরিবর্তিত। শুধু হাসপাতাল কেন, আমার ছেলেবেলার সেই গ্রামে লেগেছে শহরের ছোঁয়া। অনেক উন্নত বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তায় আলো, দোকানপাট, পাকা বাড়ি, জনকল, গমকলে, অনেক উন্নত সেই গ্রামে। এখনো আছে সবুজ ক্ষেত, মাঠ, পুকুর, বাঁশঝাড়। তবে তাদের পরিমাণ কমে সেই জায়গা দখল করেছে ছোট্ট ছোট্ট নানা ধরনের বাড়ি। এখন গ্রামের হাসপাতালে 5 জন ডাক্তার, তবে সিনিয়র ডাক্তার হিসেবে বাবার স্থান একই আছে। এখন গ্রামে 2টি হাই স্কুল, একটি কলেজ। আমি ওরই একটিতে পড়তাম। দাদা দিদিরা ওই কলেজেই পড়তো। বড় ছেলের অকাল মৃত্যু ঠাম্মা মেনে নিতে পারেননি। তার স্বাস্থ্য তার প্রভাবে পড়েছিল। শেষ 2 বছর তিনি ছিলেন প্রায় শয্যাশায়ী। মলিনা মাসি এখনো আছে। রাতে সেই সই ঠাম্মার ঘরে। হাই প্রেসারে প্রায় অর্থব ঠাম্মা অনিদ্রার রোগী ছিলেন, তাই ঘুমের বড়ি খেতেন। তবে রাত 8টার পরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তেন আর ঘুমের সাধনা করতেন। জেঠুর মৃত্যুর পর ওই পূর্বমুখী ঘরে রাতের বেলায় কেউ থাকতো না। অদ্ভুত ভাবে গত 3 মাস ধরে ঠাম্মা কেন জানি জেঠুর ঘরে থাকছেন। এই নিয়ে আড়ালে অবডালে মা জেঠুর আলোচনা হলেও কেউ তাকে কোনো প্রশ্ন করেননি। ইতিমধ্যে আমাদের বাড়ি 2 তলা হয়েছে। নিচতলায় মা, বাবা, ঠাম্মা, জেঠি আর মলিনা মাসি থাকতেন। আমার ভাই বোনেরা 2 তলায় থাকতাম। শীতের সন্ধ্যা, 7:30টার শেষ খবর। আমাদের হা হা হি হি হাড্ডা জমে উঠেছে। সদ্য পরীক্ষা শেষ, তাই পড়তে বসার ব্যাপার নেই। মা রান্নাঘরে মলিনা মাসিকে সাহায্য করছে, সঙ্গে আড্ডা। বৈঠকখানা ল্যান্ড ফোনে বাবা ফোন করে জানিয়ে দিয়েছেন রাতে ফিরবেন না, এমার্জেন্সি রোগী আছে। কম্পাউন্ডার কাকা এসে রাতের খাবার নিয়ে যাবে। রাত বাড়ার সঙ্গে ঠান্ডাও বাড়ছে। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে শুধু মনোটনি ব্রেক আর গাড়ির আওয়াজ। ঠাম্মাকে মিনিট 10 হলো পূর্বের ঘরে মলিনা মাসি শুইয়ে দিয়ে এসেছে। শীতে শীতে বেশ কাবু তিনি। বয়স হলেও চোখ বা দাঁত সংক্রান্ত অসুবিধা ছিল তার না। শুয়ে শুয়ে তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন। ঘরের আলো নেভানো, আমাদের টুকরো হাসি, কথাবার্তা চলছে পাশের ঘরে। সহসা ঠাম্মা চিৎকার করে উঠলেন, ও কি, কে ওখানে, কে রে? একজন 75 বছর বয়সী বৃদ্ধার গলায় ঠিক যতটা তীব্রতা হতে পারে, ঠাম্মার চিৎকারে তীব্রতা ঠিক ততটাই। আমরা চমকে উঠে কথাবার্তা বন্ধ করে দিলাম। মারা ছুটে এলেন। ঠাম্মা ডেকেই চলেছেন, মলিনা, ও মলিনা, ও কে, ওখানে কে? মুহূর্তে ঘরের পরিবেশ অন্যরকম। সকলেই যেন বছর 10 পেছনে ফিরে গেছে, আমি বাদে। প্রত্যেকের মনেই জমে উঠেছে জেঠুর মৃত্যুর ঠিক আগের রাতের কথা। কারণ আমার তখন অত কিছু বোঝার মতো বয়স ছিল না। মলিনা মাসি সমস্ত কাজ ফেলে ঠাম্মার কাছে এসে বসে রইল আর ফিস করে সম্ভবত ইষ্ট নাম জপ করছিল মাঝে মাঝে। এরপর সবকিছু যেন তাল কেটে গেল। মা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেললেন। জেঠি সেদিন মারই ঘরে শুয়ে পড়লেন। মা শুতে যাওয়ার আগে ঠাম্মার কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখতে এলেন। ঠাম্মা সেই থেকে আর কোনো কথা বলেননি। ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, কি যে ভাবছেন তিনি জানেন না। মা ভালো করে ঠাম্মার গায়ে কম্বল ঢাকা দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার ঘুম আসছে না মা? ঠাম্মা কিচ্ছু না বলে শুধু জিজ্ঞেস করলেন, ছোট খোকা কি আসবে না আজ? মা বললেন, না মা,
আজ আপনার ছেলের হাসপাতালেই থাকতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু চুপ করে থেকে ঠাম্মা বললেন, আমার ছেলের সঙ্গে আমার আর দেখা হবে না বৌমা। মা চমকে উঠলেন, বললেন, এ কথা বলছেন কেন মা? কাল সকালেই তো আপনার ছেলে চলে আসবে। ঠাম্মা খুব আস্তে আস্তে বললেন, কাল সকাল? অনেক দেরি হয়ে যাবে না তো বৌমা? আমার ছেলের সঙ্গে দেখা হবে তো? মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওসব কথা ভাবছেন কেন মা? কাল সকালে আপনি ঘুম ভাঙলেই আপনার ছেলেকে কাছে পাবেন। আর মনিনা তো আছেই, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আমি আর দিদি পাশের ঘরেই আছি, কিছু অসুবিধা হলে মনিরা আমাদের ডাকবে। রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ুন। আর কিছুক্ষণ ঠাম্মার কাছে বসে মা চলে গেলেন। পরের দিন সকালে ঠাম্মার ঘুম আর ভাঙেনি। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক হয়ে কোমায় চলে যান তিনি। বাবার সঙ্গে শেষ দেখা আর করা হলো না তার। বাবা অপ্রাণ চেষ্টা করেও আর ফেরাতে পারেননি ঠাম্মাকে। দুদিন বাদে সব মায়া কাটিয়ে তিনি চলে গেলেন কোনো অন্য দেশে। হয়তো সেখানে তিনি পেলেন তার বড় ছেলেকে। এই ঘটনার পর সবাই আমরা বিশ্বাস করতে শুরু করি যে ওই পূর্বমুখী ঘরটিতে আছে এক অজানা রহস্য। আমাদের ওই ঘরটি পরবর্তীতে নতুন করে বানানোর চেষ্টা হয়, কিন্তু অদ্ভুতভাবে যেন কোনো রকম ঘরটিতে করার চেষ্টা করে সে কোন না কোনো বিপদে পড়ে। বেশ কয়েকজন মিস্ত্রি কেউ আহত, কেউ অসুস্থ হওয়ার পর বাবা ওই ঘরের কাজ বন্ধ করে দেন। সবিশেষ প্রয়োজন ছাড়া রাতে কেউ আর ও ঘরে থাকতে না। গ্রামের পুরোহিত মশাইকে দিয়ে এরপর ওই ঘরে ছোট্ট তারামায়ের একটি পট প্রতিষ্ঠা করা হয়। এরপরের ঘটনা ঘটে তখন আমি মাস্টার্স করেছি। ইঞ্জিনিয়ারিং এবি টেক করেও বাবা চাকরি করতে দেননি, উনি পড়াশোনা চালিয়ে যেতে বলেন। ইতিমধ্যে দিদির বিয়ে হয়ে গেছে, অনেক দূরে বিয়ে হওয়ায় বছরে একবার আসতো সে। মলিনা মাসি ঠাম্মা মারা যাওয়ার বছর খানিক পর কাজ ছেড়ে চলে যায় নিজের বাড়িতে। তার নাকি আমাদের বাড়িতে আর মন বসছিল না। মাঝে মাঝে অবশ্য চলে আসতো আর কদিন থেকে যেত, কারণ সে আমাদের বাড়ি ছেড়ে বেশি দিন থাকতে পারতো না। কিন্তু বারবারই বলতো যে এ বাড়ির হাওয়া নাকি ভারী, তাই সে টানা থাকতে পারতো না। যদিও তার একথার মানে কেউ বুঝতে পারতাম না। দাদা জেঠিকে নিয়ে চলে গেছেন কলকাতায় নিজের চাকরি স্থলে, ফলে আমাদের সেই জমজমাট বাড়িটা ফাঁকা হয়ে গেছে। আমিও থাকতাম হোস্টেলে, মাসে 2 বার বাড়ি আসতাম। সেবার দিদি ওর 10 মাসের মেয়েকে নিয়ে দিন 15-এর জন্য বাপের বাড়ি এলো। দাদা বাবু স্ত্রী কন্যাকে রেখে 2 দিন পর চলে গেলেন কর্মস্থলে। বেসরকারি প্রতিষ্ঠান, যতই মহার্ষ চাকরি হোক না কেন, ছুটি ছাটা যত সামান্য, হপ্তা 2 পরে এসে নিয়ে যাবেন। যাই হোক, দিদির আসার সংবাদ পেয়ে দাদা জেঠিকে নিয়ে চলে এলো দিন 5 ছুটি নিয়ে। আমিও ক্লাসের বাঁধন ছিঁড়ে চলে এলাম। মলিনা মাসিও হাজির। সব মিলিয়ে অনেকদিন পর আবার আমার বাড়ির পুরনো জমজমাট পরিবেশ ফিরে এসেছে। সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া, সব মিলিয়ে দেদার মজা। আমার বাবা ঠাম্মার মৃত্যুর থেকেই যেন কেমন অন্যরকম। এই সংসারে যাবতীয় চাওয়া পাওয়া, কোনো আসক্তি যেন তাকে স্পর্শ করে না। অকণ্ঠ কাজে নিমজ্জিত বাবার যেন কোনো জাগতিক আকর্ষণ ও ছিল না, বরং আধ্যাত্মিক জগতের মধ্যে বাবা সম্পূর্ণ নিমগ্ন হয়ে উঠেছিলেন। হাসপাতালে আর্ত অসুস্থ মানুষের প্রতি কর্তব্য ও আত্মধিকতা নিয়েই তিনি মেতেছিলেন। মেয়ের বিয়ের পর বাবা যেন অনেক নিশ্চিত হয়েছিলেন
আমাকে নিয়ে তিনি কোনো কালেই বিশেষ ভাবিত ছিলেন না। কেন যেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার যাই হোক একটা হিল্লে হয়ে যাবে। কিন্তু বাবাকে দেখে আমার কোথাও একটা অন্যরকম ভাবনা ছিল। আমার মনে হতো বাবা কোথাও যেন খুব অস্থির, যেন কিছু একটা থেকে তার পরিবারকে বাঁচানোর একটা অবলম্বন চাইছেন। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি একা পড়াশোনা করার জন্য রইলাম পূর্বমুখী ঘরে। সামনেই সামাজিক পরীক্ষা, তাই প্রস্তুতি দরকার। ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্স এর ছাত্র, অতএব সবই যেন আমার কাছে অতি সাধারণ। বিশেষত অতি প্রাকৃতিক কাহিনীতে তো বিশ্বাস দূর, কেউ এমন কিছু বললে তার তো প্রায় প্রমাণ তো করতাম তর্ক যুগ। বাড়ির সবাই বারণ করা সত্ত্বেও আমি জোর করে ওই ঘরে রয়ে গেলাম। আমার স্বল্প ভাবভাসী বাবা মুখে কিছু না বললেও কোথাও যেন একটা সাই না দেওয়া ভাব তার মুখে। পরদিন সকালে আমার কলেজ ফিরতে হবে। আমি চাইনি ভোরবেলা আমি তৈরি হয়ে বেরোনোর জন্য কারো অসুবিধা হোক। আমার বাবার ঘরের মাঝে একটা ঘরের ফাঁক, সেই ঘরটিতে কেউ নেই। নানা রকম জিনিসপত্রের ঘরটি বোঝায়। দোতলায় আমার নিজের ঘরটিতে দিদি শুয়েছে আর তার শিশুকে নিয়ে। রাত প্রায় 12:30 নাগাদ আমি ঘরে আলো বন্ধ করে শুয়ে পড়লাম। বাবা নিজের ঘরে যাওয়ার আগে মা তারার পটের কাছে একটি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছেন আর আমার বালিশের তলায় রেখেছেন একটি রুদ্রাক্ষ। ঘরে ধোয়া হয়ে যাওয়ায় আমি পূর্বমুখী জানলাটি খুলে দিলাম। দরজার ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ, কারণ আমার কলেজ পড়াকালীন ধূমপানের অভ্যাস হয়েছিল, তাই গোপনীয়তা কাম্য। পরের দিন সকালের সময় মতো উঠা ছাড়া আর কোনো চিন্তা ছিল না। একটি সিগারেট পানের পর আমি শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম জানলার ঠিক পাশে, জানলার দিকে পিঠ দিয়ে। অল্প তন্দ্রা আসছে। হঠাৎ আমার শ্রেষ্ঠনী বলে যেন জানলায় এমন কিছু একটা উপস্থিত আছে যা ঠিক নয়, এমন কিছু যা বিপদ সংকেত দিচ্ছে। সহজাত প্রকৃতিতে জানলার দিকে ফিরে দেখলাম জানলায় দাঁড়িয়ে এক অতিকৃষ অপ্রাকৃতিক মূর্তি। মানুষ সে কখনোই নয়, কারণ সে শূন্যে দাঁড়িয়ে আছে। তার দেহ চর্মসার, জিভটি অনেকটা মুখের বাইরে, আর অতিসুর তার হাসি। রক্তিম দু চোখ আমার দিকেই নিবদ্ধ। তার মুখ ললকে জিভ বাইরে বেরিয়ে আসে। গলায় গভীর কালো একটা দাগ, যা গলা কেটে বসে গেছে। মূর্তিটা যেন আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেটি তা পারছে না। নিজের বিছানায় ঘর্মাক্ত কবলের আমি প্রাণপণে চেষ্টা করছি কাউকে ডাকার, কিন্তু কিছুতেই পেরে উঠতে পারছি না। যা হচ্ছে তা আবার সামনে, অবিশ্বাস্য করার কোনো উপায় নেই। ধীরে ধীরে যেন আমার চেতনা লোপ পাচ্ছে, কিন্তু প্রাণপণে চেষ্টা করছি সজাগ থাকার, কারণ সে তার অশুভ শক্তির প্রভাবে আমাকে গ্রাস করবে। ঠিক সেই সময় মনে হলো বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলছে, ভয় পাস না, কেউ কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো। আমার প্রাণ থাকতে আমি আর কারো ক্ষতি করতে দেব না। সামনেই সেই অশুভ অপ্রাকৃতিক দেখলাম কোথায় মিলিয়ে যাচ্ছে। শুধু তার চোখে অসম্ভব এক রাগ, কিসের যেন একটা প্রতিশোধ তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। সারা দেহ ঘামে ভিজে গেছে,
বিছানায় উঠে বসলাম, কিন্তু এ কি, কেউ তো নেই এই ঘরে। বাবা কোথায় গেল? মনে পড়লো ঘরের ভেতর থেকে ছিটকানি বন্ধ, কারোর ঘরে ঢোকার কথা নয়। তবে ও কে ছিল যে আমাকে ওই ভয়ঙ্করের সামনে সমর্পণ করার শক্তি জুগিয়েছিল? এক লাফে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়ালাম বাবার ঘরের সামনে। কিন্তু ওই তো বাবা গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ বাবা হালকা ডোজের ঘুমের ওষুধ খেতেন। তাহলে কে ছিল আমার ঘরে? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। হয়তো সবটাই স্বপ্ন, মনের ভুল। আমার শরীর অসম্ভব ক্লান্ত হয়েছে। আমি পাশের ঘরে বিছানা পেতে শুয়ে পড়লাম। পরদিন চলে গেলাম আমি কলেজে প্রজেক্ট জমা দিতে। তারপর দিন ভোরে বাড়ি থেকে ডেকে পাঠানো হলো। বাবা আর নেই। মেভিস হার্ট অ্যাটাকে বাবা চিরকালের মতো চলে গেলেন। বাবার দেহটা দাহ করে আসার পর থেকে আমি বদ্ধপরিকর হয়ে উঠলাম যে এই রহস্য ভেদের। এ ঘটনা বাড়ির আর কেউকে জানাতাম না। তবে আমিও তারপর থেকে তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, প্রেতত্ব, স্পিরিচুয়াল তত্ত্ব সমৃদ্ধ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে শুরু করলাম, যেগুলো আমি বিশ্বাসই করতাম না। আমি বুঝতে পারলাম কেন বাবা এতটা আধ্যাত্মিক জগতের দিকে ঝুঁকে পড়েছিলেন, কারণ তিনি আমার মতো এই অশুভ শক্তির হাত থেকে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। আমি এরপর একজন বৃদ্ধ তন্ত্র সাধকের সংস্পর্শে আসি। সব শুনে তিনি আমাদের বাড়ি আসতে চান। আসলে স্বার্থবদ্ধ মানুষটি আমাকে খুব স্নেহ করতেন। তিনি এসে প্রথমেই পূর্বমুখী ঘরখানিতে ঢুকে ওই বিশেষ জানলায় একটি সিঁদুর মাখা আয়না রাখলেন। তাতে কি যেন দেখে তিনি খুব গভীর হয়ে গেলেন, কিন্তু মুখে কিছু বললেন না। একটি করে কবচ তিনি আমাকে ও মাকে পরালেন, আর ঘরটি বন্ধ করে দিয়ে বললেন তিনি 2 দিন পর তার এক শিষ্যকে নিয়ে ফিরে আসবেন। তার মধ্যে যাই হোক না কেন ঘর কেউ যেন না খোলে। দরজার কবজায় ঝুলিয়ে দিলেন একটি রুদ্রাক্ষের মালা। 3 দিন পরে একটা ভালো তিথি আছে। সেদিন রাত 12টার পর ওই ঘরে যজ্ঞ করবেন তান্ত্রিক বাবা। সময় যেন আর কাটে না। 2 দিন কেটে গেল। এর মধ্যে ওই ঘর থেকে আসছে নানা রকম শব্দ। আমরা ওই 2 দিন দোতলার ঘরেই থেকেছি। সেদিন তান্ত্রিক বাবার আসার কথা। সকাল থেকে ওনার যজ্ঞের আয়োজন করে রেখেছি, কিন্তু বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, তিনি আর এলেন না। আমার মন খারাপ হয়ে গেল। তবে হয়তো এই রহস্যভেদ আর কখনোই হবে না। ওনাকে দেখে আমার মনে একটুকুও বিশ্বাস জন্মেছিল যে উনি কথার খেলাপ করার মানুষ নন। বৃদ্ধ মানুষ, হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, এমন 5-7 ভাবছি। এমন সময় বাইরে শুনলাম ওনার গলার আওয়াজ, মা জননী, বাইরে এসো মা। উনি আমার মাকে মা জননী বলতেন। ওনার গলা শুনে আমি এবং মা তড়িঘড়ি বেরিয়ে এলাম। মা বললেন, বাবা ঠাকুর, আমরা তো কখন থেকে সব আয়োজন করে রেখেছি। আপনার দেরি দেখে চিন্তা হচ্ছিল যে কোনো বিপদ হলো নাকি। মা গো, আমি কথার খেলাপ করি না। তাছাড়া তোমার ছেলের বিপদ, তাই তো সবকিছু তুচ্ছ করে ছুটে এলাম এত দূর থেকে। বাবা ঠাকুর, আমার এই ছেলেটিকে নিয়েই যত চিন্তা। আমার স্বামী অকালে চলে গেলেন। আমার আর কি দরকার বলুন জীবন ধারণ করে? ছেলের বিপদ কেটে গেলে আমি নিশ্চিন্ত। মা, তোমার স্বামীরও যাওয়ার কথা ছিল না। ছেলের জীবন রক্ষা করে তিনি নিজেই মেটালেন এই অতৃপ্ত আত্মার তৃষ্ণা। মা চমকে উঠলেন, কারণ সেই রাতের কথা তিনি জানেন না। আমি তান্ত্রিক বাবা ছাড়া কাউকে বলিনি। আমি ওই কথাটির মানে বুঝতে পারলাম না। উনি বললেন, বাবা, তোমার পিতা অত্যন্ত শুভ আত্মা ছিলেন। তিনি খুব ভারী রাশির অধিকারীও বটে।
সেই রাতে ওই পিশাচের সঙ্গে লড়াই করতে তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে তোমাকে শক্তি জুগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পিশাচের শক্তিশালী অশুভ শক্তি তাকে পরাজিত করে। তোমার জীবন রক্ষা করে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। আমার আর কিছু বলার আগেই উনি ব্যস্ত হয়ে উঠে বললেন, চলো চলো, আমার আর সময় বড় কম গো। আজ ওকে না থামালে ও সব শেষ করে দেবে, আর আমি জানি ওকে কি করে থামানো যায়। আয়নায় আমি দেখলাম তো ওকে, ওর বাস ওই ঘরে, তাই কাউকে ওখানে থাকতে দেয় না। এরপর উনি পূর্বমুখী ঘরে ঢুকলেন, আর আমরা একই সঙ্গে বিস্মিত ও আতঙ্কি হয়ে উঠলাম, কারণ কেউ প্রচন্ড রাগে ঘরের সব জিনিসপত্র লন্ডভন্ড করে দিয়ে গেছে। কিন্তু কোনো দিকে না তাকিয়ে বাবা ঠাকুর শুরু করলেন যজ্ঞ। চারধারে গঙ্গা জল ছিটিয়ে আমাদের সেই গণ্ডির বাইরে যে বেরোতে বারণ করলেন। কিছুক্ষণ পর ঘরের বাইরে শিশুর কান্নার আওয়াজ শুরু হলো। তারপর শুনলাম কেউ যেন মৃত্যু যন্ত্রণায় গোঙাচ্ছে। সদর দরজা এত জোরে কেউ ধাক্কা দিতে লাগলো, মনে হলো দরজা ভেঙে যাবে। আরো অনেক অপার্থিব অতিপ্রাকৃতিক ঘটনার পর অভিঘাতে আমরা মা ছেলে সেই গণ্ডির মধ্যেই কাঠ হয়ে বসে রইলাম। বাবা ঠাকুর অবিচল ভাবে মন্ত্র পড়ে বলে চলেছেন। একসময় মনে হলো ঘরের মধ্যে কেউ প্রচন্ড জোরে জোরে শ্বাস ফেলছে। সারা ঘর মৃত প্রাণীর প্রতিগন্ধে ভরে গেল। সিঁদুর লেপা আয়নাটায় ফুটে উঠল সেই ভয়াবহ প্রেতাত্মার অবয়ব। আমি আগে তাকে দেখেছি, কিন্তু মা এই প্রথমবার দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন। বাবা তান্ত্রিক এবার যজ্ঞকুণ্ডে সেই আয়নাটিকে ফেলে দিয়ে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে লাগলেন। আর সারা বাড়ি যেন কারো চাবন্ত চিৎকারে কাঁপতে লাগলো। একসময় ঘরের মেঝে ফেটেও হাঁ হয়ে নিচে থেকে ভলকে ভলকে পচা কালো রক্ত বেরিয়ে এলো, আর ভয়ঙ্কর শব্দে আয়নাটি ফেটে গেল। ধীরে ধীরে বাবা ঠাকুর মন্ত্র পাঠ বন্ধ করলেন। তার শরীর তখন কাঁপছে। আমরা কেউ কথা বলার মতো অবস্থাতে ছিলাম না, বাহ জ্ঞান হবার মতো বসেছিলাম। বাবা ঠাকুর যজ্ঞকুণ্ডের ভস্মীভূত অবশেষ 4টি মাটির ঘটে ভরে বাড়ির 4 কোনায় পুঁতে দিয়ে ঘরের মেঝের সেই সদ্য ফাটা গড়টিতে বেলকাঠে ঘি মাখিয়ে আগুন জ্বালিয়ে ফেলে দিলেন। একটি ঘটে খানিক পূজার ফুল ইত্যাদি ভরে ফাটলের মধ্যে ঘর দিয়ে আটকে দিয়ে বললেন, এ বাড়ি পাপ মুক্ত। তখন ভোর হয়। আমরা ওনার আহারের বন্দোবস্ত করতে যেতেই উনি বাধা দিলেন। আমাদের শত আপত্তি সত্ত্বেও তিনি খুব দ্রুত বেরিয়ে পড়লেন। বারবারই বলছিলেন ওনাকে অনেক দূর কোথাও যেতে হবে। আমাদের খুব অবাক করে তিনি বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, কারণ এমন ডিপ প্রত্যাখ্যান ওনার স্বভাব বিরুদ্ধ। আমি প্রায় সঙ্গে সঙ্গে রাস্তায় গেলাম, কিন্তু কোথায় বাবা ও ঠাকুর? ভোজবাজির মতো কোথায় হারিয়ে গেলেন তিনি। তখন ভোরের আলো ফুটছে, পাখির ডাক শোনা যাচ্ছে 1টি 2টি। আমি ঘরে ঢুকে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলে মায়ের ডাকে। তান্ত্রিক বাবার শিষ্য তারাপদ এসেছে। আমি তাকে দেখেই জিজ্ঞেস করলাম, ভাই, কাল তুমি এলে না? বাবা ঠাকুর তো একাই সব করলেন। তারাপদ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু অবাক আর বিরক্ত হলাম। জিজ্ঞেস করলাম, আরে কি হলো, বলবে তো?
কি দেখছো তুমি? সঙ্গে সঙ্গে তারাপদ হাও মাও করে কাঁদতে কাঁদতে আমার দিকে একটা সাধ্যের পাত্র বাড়ি দিয়ে বলল, আজ 3 দিন হলো বাবা ঠাকুর নিজের ঘরে মৃত্যুবরণ করেছেন। আর আপনি সব কি বলছেন? আমি চিৎকার করে উঠে বললাম, কি আজে বাজে বকছো? সে উঠে দাঁড়িয়ে বলল, গুরুদেবের নামে মিথ্যা বলবো এমন নিজ তারাপথ নয়। আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু এটাই সত্যি। এই দেখুন, তিনি আপনার জন্য কিছু রেখে গেছেন, একটা মুখবন্ধ খাম। আমি তড়িঘড়ি সেটি প্রায় ছিনিয়ে নিয়ে দেখলাম একটি চিঠি, এবং হ্যাঁ, সেটি বাবা ঠাকুরেরই লেখা। প্রিয় বিতান, এই পত্র যখন পাবে তখন আমি জানি না আমি কি অবস্থায় থাকব, তবে আমার মন বলছে আমার হাতে বেশি সময় নেই। তোমার বাড়ি গিয়েই আমি বুঝেছিলাম তোমার প্রেতাত্মার কবলে রয়েছ, কিন্তু সে যে এত ভয়ঙ্কর বুঝতে পারিনি। তোমার পূর্বপুরুষের ওপর যে কালো ছায়া ছিল তারই তোমার জীবনের অভিশাপ হয়ে রয়েছে। তোমার পিতার পিতামহ ছিলেন তৎকালীন রাজা পরিবারের চিকিৎসক, অত্যন্ত দক্ষ এবং নামী ছিলেন তিনি। ওই গ্রামে এক পুরোহিত ছিল, যে পেশায় পুরোহিত হলেও গোপনে ব্রিটিশদের চরের কাজ করত। এছাড়াও নিম্নমার্গের তন্ত্র সাধনার ফলে কিছু শক্তিও লাভ করে, তবে সবটাই কালো জাদু। মানুষ হিসেবে সে অতি নীচ ছিল। একদিন ওই পুরোহিতের ক্রিয়াকর্ম রাজ পরিবারের নজরে আসে। তমুকের রাজা পরিবার যে সব দেশে আন্দোলনের সমর্থক ছিল তা সর্বজনত বিদিত। ওই পুরোহিতের বাড়ি ছিল তোমার বর্তমান বাড়ির পাশে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে তার প্রতিবেশী তোমার পিতৃমহতের দ্বারস্থ হন, কারণ তার সঙ্গে রাজবাড়ির সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু যেহেতু তার কুটিল স্বভাব জানতেন, তাই তোমার পিতামহ তো কোনোভাবেই তাকে সমর্থন করেননি। রাজার আদেশে ওই পুরোহিতের ফাঁসি হয়। সে এর জন্য দায়ী করে তোমার পিতাকে। তার মুক্তির উদ্দেশ্য ছিল না, বরং সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। ফাঁসির আগের দিন সে নিজের অন্তিম ইচ্ছা স্বরূপ দেখা করেন তার এক শিষ্যের সঙ্গে। তাকে একটি ছোট্ট ঘর দেন, যার মধ্যে নিজের মাথার চুল আর নিজের রক্তমাখা একটি জবা ফুল ছিল, আর শিষ্যকে বলে ফাঁসির পরে তার দেহ দাহ করার আগে মৃত্যুর পরের অন্তিম বস্ত্রের একটি টুকরো ওই ঘটে রেখে রাত 12টার পর যেন ওই ঘটখানি ফুটে আসে তোমাদের তখনকার বসত বাড়ির এক কোণে। শিষ্যটি গুরুর কথা মতো কাজ করে, আর প্রবল প্রতিশোধে সবহায় মৃত্যুর পর তার অশুভ আত্মা ঘাঁটি গাড়ে তোমার বাড়িতে। এরপর ওই স্থানে তোমাদের ঘর উঠে যায়, আর ওই প্রেতাত্মার স্থানীয় অস্থানা হয় ওই ঘর। এরপর তো সব তোমার জানা। তোমার বংশের সকলকে শেষ করার তার উদ্দেশ্য ছিল। আমি জানি না আমার অন্তিম সময় আগত। প্রাণ থাকতে সে হয়তো আমাকে তার বিরুদ্ধে দাঁড়াতে দেবে না। তাই যাওয়ার আগে আমি আমার পরিচয় জানিয়ে যাই। আমি ওই পুরোহিতের হতভাগা শিষ্যের দুর্ভাগ্য পুত্র। আমার পিতার এই পাপ তাকে মুক্তি নয়, মৃত্যুর পর দিয়েছে অসহ যন্ত্রণা। কারণ সে জানত পুরোহিতের উদ্দেশ্য। শুধুমাত্র নিজের স্বার্থে সেদিন পুরোহিতের উদ্দেশ্যে চরিতার্থ করতে সাহায্য করে। কারণ ওই পুরোহিত বলেন যে আমার পিতা যদি তার মৃত্যুকালীন উদ্দেশ্য পূরণ করে তবে সে নাকি অসীম শক্তির অধিকারী হবে। বলা ভালো, সেসব কিছুর হয়নি। নিজের পিতাকে এবং তোমাদেরকে এই অভিশাপ থেকে রক্ষা করতে আমি বদ্ধপরিকর। তাতে ওই ভয়ানক প্রেতাত্মার সঙ্গে লড়তে যদি আমার প্রাণও যায়, তবুও আমার শেষ শক্তি পর্যন্ত আমি চেষ্টা করে তাকে যাব পিশাচ নিধনের। এই দেহই বন্ধন।
দেহ ছেড়ে সূক্ষ্ম রূপ ধারণ করলে তাকে বাধা দেওয়ার কেউ নেই। আমিও দেখতে চাই শুভ না অশুভ কে জয়লাভ করে, আশীর্বাদ নিয়ে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তবে কাল যিনি যজ্ঞ করেন তিনি কে? তারাপদ কথা মতো বাবা ঠাকুর এ বাড়ি থেকে যাওয়ার পর দেহত্যাগ করেন। তবে ও কে যে গতকাল সারা রাত ধরে আমাদের সঙ্গে ছিল?